যখন চায়নার এক শহরের চারিদিকের মানুষ যখন একটা গ্যাংয়ের জন্য থরথর করে কাঁপছিল, ওই অবস্থাতে ওই শহরে একটা বস্তি ছিল যেখানে মানুষ গরিব হলেও নিজেদের সেফ ফিল করত। কিন্তু ওই বস্তির মধ্যে কে আছে সেখানে যারা শহরের খুংখার এক্স গ্যাংকেও ভয় পায় না? এমন কোন লেজেন্ডারি কম্পু মাস্টার সেখানে লুকিয়ে আছে, আর সে এরকম জায়গায় কি জন্যে আছে সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবো। গল্পের শুরুতে সিং আর তার বন্ধু শহরের বাইরে সেই বস্তির সামনে এসে হাজির হয়। তারা যেন বিশেষ কোনো এক ব্যক্তি সেরকম ভাব নিয়ে বস্তির মধ্যে একটা সেলুনের মধ্যে গিয়ে বসে, আর সেখানে বেশ কিছুক্ষণ মাসাজ কাটিং এসব করার পর সেলুনের ছেলেটা যখন টাকা চায় তখন সিং বলে, তুই কি পাগল না, তোর মাথা খারাপ? তুই জানিস না আমরা এক্স গ্যাং এর লোক, তারপরেও টাকা চাইছিস? মরার শখ হয়েছে তোর? কিন্তু ছেলেটিকে দেখতে বোকা হলেও সে তখনও শান্তভাবে তাকিয়ে বলে, আমি তোমাদের ভয় পাই না, আমার পাওনা আমাকে মিটিয়ে দাও। কিন্তু সিং তার বন্ধুর বুকের উপরে বড় বড় কুড়োলের ছবি দেখিয়ে বলে, তোর হয়তো মাথার তার একটু ঢিলা আছে, তুই বুঝতে পারছিস না আমরা এক্স গ্যাং এর লোক? টাকা তো তোকে আমরা দেবই না, বরঞ্চ তোর কাছে যত টাকা আছে সব চুপচাপ আমাদেরকে দে। এদের এই উঁচু গলার কথা শুনে বস্তির অনেক লোক এবার ওই দোকানের সামনে ভিড় করে। এসব দেখার পরেও সিং কনফিডেন্টের সঙ্গে তাদেরকে বলে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, আমি এক এক করে সবাইকে সামলে নেব। তোমরা যদি চাও তো তোমাদের সেরকম কোনো আঘাত না লাগে, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কেউ আমার সঙ্গে ফাইট করতে আসো। আর এটা বলে সে দলের মধ্যে থেকে ছোট একটা বাচ্চাকে বেছে নেয়। কিন্তু সেই বাচ্চা যখন ভিড় পার করে সামনে আসে, সে দেখতে পায় এটা কোনো বাচ্চা না, সে বসেছিল এদের থেকে অনেক বেশি লম্বা। সিং হকচকিয়ে সে আরো একটা পেছন থেকে বাচ্চাকে চুজ করে, কিন্তু সে এগিয়ে আসা মাত্রই সিং বডি দেখেই ভয় পেয়ে যায়, যে কারণে এবার একটা মহিলাকে চুজ করে বলে, দেখো আমি চাই না তুমি তোমার শক্তিকে ধরে রাখো, তোমার গায়ে যত জোর আছে সেটা প্রয়োগ করে আমাকে মারতে পারো, আমি চাই মারামারি সমানে সমানে হোক। আর বলা মাত্রই মহিলাটি এত জোরে তার পেটে মারে যে সিং এর মুখ দিয়েই রক্ত বেরিয়ে আসে। এভাবে শোরগোল হচ্ছে দেখে সেখানে চলে আসে এবার এই জায়গার মালকিন, যে এসে সিংকে এত পরিমাণে বকে আর মারতে থাকে যে সিং সেটা সহ্য করতে না পেরে তার পকেট থেকে একটা বাজি বের করে আর বলে, তোমরা যদি এর এক পাও আগে আসো আমি কিন্তু আমার গ্যাংকে সিগন্যাল দিয়ে দেবো, তারপর যেন আমার পায়ের কাছে এসে লুটিয়ে পুটিয়ে ক্ষমা চেও না। আর এতক্ষণে আমরা বুঝেই গেছিলাম সিং আসলে কোনো এক্স গ্যাংয়ের লোক না, সে আর তার বন্ধু এতটাই বেকার, কি করবে বুঝতে না পেরে আজ এই বস্তির মধ্যে ঢুকেছিল সে গ্যাংয়ের নাম করে। ওসব কথা বলে সে যখন ওই বাজিটা জ্বালিয়ে ছুঁড়ে মারে, ওই বাজিটা গিয়ে পড়ে বাইরে একটা লোকের মাথায়। আর এই লোকগুলো আর কেউ না, অরিজিনাল এক্স গ্যাংয়ের লোক। তারা দলবল নিয়ে ভেতরে আসে আর বলে, ভালোই ভালোই বল বাজিটা কে আমার মাথায় ছুঁড়েছে। সিং দৌড়ে এসে নিজেকে বাঁচানোর জন্য বলে দেয়, তোমার মাথায় বাজি ওই মালকিনি ফাটিয়েছে। দলফল নিয়ে এক্স গ্যাংয়ের লোক যখন মালকিনের দিকে এগোয়, বিষয়ের গম্ভীরতা বুঝতে পেরে মালকিন যেন সেখান থেকে একদম হাওয়াই হয়ে যায়। এদের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা। কিন্তু গ্যাংয়ের লোক বদলা তো নেবেই, সে সেটা মালকিনকে মেরে হোক বা এখানকার লোকেদের। তাই তাদের বিশেষ অস্ত্র কুরুল বের করে ধীরে ধীরে সেই ছেলেটির দিকে এগোতে থাকে। কিন্তু সেলুনের ওই ছেলেটি এখনো শান্তভাবে বলে, আমি তোমাদেরকে ভয় পাই না, তুমি যা করার করে নাও। এটা শুনে গ্যাংয়ের ওই মেম্বার রেগে তাকে মেরে ফেলতো। তার আগে সেকেন্ডের ভেতরে এমন কিছু হয় যে সেটা কেউ কিছু না বুঝতে পারলেও আমরা দেখতে পাই গ্যাংয়ের ওই লোকটা হাড় ভেঙে পেছনে একটা জায়গার ভেতরে পড়ে আছে। বিষয়টা যেন পুরোপুরি একটা ম্যাজিকের মতো ছিল, যেটা বুঝতে পেরে এক্স গ্যাং এবার ওদের ব্যাকআপ ডাকে। আর একে একে দলে দলে সেখানে গ্যাংয়ের সমস্ত লোক জমা হয়, যেখানে আমরা এক্স গ্যাংয়ের বসকেও দেখতে পাই, যে বস্তির সমস্ত লোককে টর্চার করে ওই একটা কোশ্চেনে শুনতে থাকে তার গ্যাংয়ের লোকের সঙ্গে এটা কে করেছে। কিন্তু কেউই তার উত্তর দিতে পারে না, যে কারণে সবার উপর অত্যাচার যেন সে আরো বাড়াতে শুরু করে। একটা বাচ্চা আর মায়ের গায়ে পেট্রোল ঢেলে সবাইকে ওয়ার্ন করে যে তোমরা যদি এবার না বলো তাহলে তোমাদের চোখের সামনেই খুব তাড়াতাড়ি এই দুজন আগুনে জ্বলবে। তারপরেও কেউ কিছু না বললে এক্স গ্যাংয়ের লিডার একটা লাইটার ছুঁড়ে মারে সে পেট্রোলের দিকে। কিন্তু আগুন তাদের গায়ে লাগতো তার আগেই বস্তির একজন ভালো বডি শডিওয়ালা লোক এসে সেই লাইটারটা ধরে ফেলে। বস্তির অন্য লোক যেন টর্চারের শিকার না হয় তাই সমস্ত দোষ সে নিজের উপর নিয়ে তাদেরকে বলে, ওই কাজ আমিই করেছিলাম, তাই যা শাস্তি দেওয়ার আমাকে দাও। শোনা মাত্র এক্স গ্যাংয়ের লোক আর দেরি করে না, আর সবাই এগিয়ে আসে তাকে মারার জন্য। কিন্তু তারা জানতো না এই বস্তিতে সাধারণ কুলির কাজ করা এই লোকটা ছিল একজন কুম্ফু মাস্টার। একাই সবার সাথে এমন ভাবে ফাইট করতে শুরু করে যেন এটা তার রোজগারের। কিন্তু একা এতগুলো লোকের বিরুদ্ধে সে কতক্ষণ লড়বে? কিছুক্ষণের মধ্যেই তার সাহায্যের জন্য বস্তির টেইলার তার সঙ্গে যোগ দেয় এবার এক্স গ্যাংয়ের লোকেদের সঙ্গে লড়াই করার জন্য। তারও ফাইটিং এর এক আলাদা দক্ষতা, আর সেও কম্ফুতে তার মতো এক্সপার্ট ছিল। আরো কিছুক্ষণ লড়াই করতে থাকে, আবারও আমরা দেখতে পাই বস্তির মধ্যে থাকা ছোট্ট ধাবার মালিকও তাদের সঙ্গে লড়াইতে যোগ দেয়। আর তারও লড়াইয়ের এক অন্যরকম টেকনিক। এই সাধারণ লোকেদের মধ্যে যে এরকম ট্যালেন্ট লুকিয়ে থাকতে পারে এক্স গ্যাংয়ের লোক তা ভাবতেও পারে।
তিনজন একসঙ্গে মিলেমিশে এক্স গ্যাংয়ের লোকদের এত পরিমাণে মারে যে একটা সময় বাধ্য হয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতেই হয়। এই বস্তিতে থাকা সমস্ত লোকই গরিব, কিন্তু তারপরেও এই তিনজন আজ যেটা করেছে সেটার জন্য যে যা পারে তাই দিয়েই তাদেরকে ধন্যবাদ জানাতে থাকে। কিন্তু এসবের মধ্যে এই বিল্ডিং এর মালকিন এসে ওই তিনজনকে এবার প্রচন্ড কথা শোনায় আর তাদেরকে বলে, দেখো তোমাদের মারামারি করার শখ হয়তো বাইরে গিয়ে লড়াই করো, আমার এই এরিয়ার মধ্যে না। আমি চাই না তোমাদের খোঁজে এখানে আরো লোক আসুক আর আমাদের সবার উপর টর্চার করুক। আমি চাইবো তোমরা তিনজন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। যেটা শুনে সবাই তার বিরোধ করতে থাকে, কিন্তু মালকিন সবাইকে চুপ করিয়ে বলে, তোমরা এই বিষয়ে নাক গলিও না, তোমাদের সবার কাছ থেকে আমি ভাড়া পাই, তা আমি চাইবো এদের বিষয়ে নাক না গলিয়ে তোমরা তোমাদের নিজেদের কাজে ধ্যান দাও যাতে ভাড়াটা ক্লিয়ার করতে পারো। অন্যদিকে আমরা দেখতে পাই এক্স গ্যাংয়ের লোক সিং আর তার বন্ধুকে ধরে ফেলেছে, কারণ এরা এতক্ষণে বুঝতে পেরেছে ওখানে আজ যেটা হয়েছে তার শুরু হয়েছে এই দু বন্ধুর জন্যই। তাই দু বন্ধুকে হাতকড়ি দিয়ে একটা জায়গায় বেঁধে ঝুলিয়ে দেয় আর দূর থেকে কুরুল দিয়ে প্রথমে সিং এর দিকে অ্যাটাক করলে সেকেন্ডের ভেতরে সিং তার নিজের হাতকড়ি খুলে বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে গ্যাংয়ের লোক বেশ অবাক হয় আর তাকে বলে, আরে তুই এটা কি করে করলি? আমি আরো একবার কুরুল ফেলছি, দেখি তো তোর বন্ধুকে বাঁচাতে পারিস কিনা। আর ঠিক তেমনটাই করে। এবারও কুরুল ছুঁড়ে মারলেই তার আগেই সিং তার বন্ধুকে বাঁচিয়ে নেয়। তার এই ট্যালেন্ট দেখে এবার এক্স গ্যাংয়ের লিডার তার উপর বেশ ইমপ্রেস হয়। সিং তাকে বলে, বস আমার মধ্যে আরো ট্যালেন্ট আছে, কিন্তু আমি চাই তোমাদের গ্যাংয়ের হয়ে কাজ করতে। কিন্তু বস বলে, শুধু এটুকু ট্যালেন্টে কাজ হবে না, তুই বাইরে গিয়ে কারোর খুন করে দেখা, যদি সেটা করতে পারিস তো মানতে পারবো তোর মধ্যে দম আছে। এবার সিং তার বন্ধুকে নিয়ে পৌঁছায় সেই বস্তির কাছে আরো একবার। একটা ছুরি মালকিনের দিকে উঁচু করে সে তাকেই মারার প্ল্যান করে, কিন্তু বস্তির মালকিন তখনও সেই লোকেদের এত বকা বকছিল যে তার গলার আওয়াজই এতটা বেশি যে ছুরি তার দিকে ছুঁড়ে মারলেও তার কথার আওয়াজে যেন সে ছুরি আবার ফিরে আসে, আর ওটা দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে আবারও লাগে সিং এর হাতে। অসহ্য যন্ত্রণায় সে পাশেই একটা জায়গায় বসে পড়ে আর তার বন্ধুকে বলে, তুই ট্রাই কর না। কিন্তু তার বন্ধু বেশ ভালোভাবে সে ছুরিটা ছুড়তো, তার আগে সে ছুরিটা পেছন থেকে ঘুরিয়ে তার দিকে ছুঁড়ে মারলেও মহিলার মুখে গিয়ে লাগে শুধু ছুরির হ্যান্ডেলটা, কারণ নাইফ এতটাই সে ঘুরিয়ে ছুটতে গিয়েছিল যে সিং এর গায়ে নাইফের সামনের অংশ আগে থেকেই ঢুকেছিল। এখন মালকিনও এবার দেখে ফেলে এরা কি করতে চাইছে। সিং এর বন্ধু কি করবে বুঝতে না পেরে পাশেই থাকা খাঁচার মধ্যে অনেক সাপ থাকায় সেটাই ছুঁড়ে মারতে চায় মালকিনের দিকে, কিন্তু ভাগ্য সিং এর এতই খারাপ যে সাপের খাঁচাটা ছুঁড়ে ফেলার আগে সমস্ত সাপ গিয়ে পড়ে সিং এর গায়ে। সিং একদম স্থির হয়ে সে সাপগুলোকে কিছুক্ষণের জন্য তো শান্ত করার চেষ্টা করে, কিন্তু তারপরেও দুটো সাপ তার কামড় দিয়ে ফেলে তার ঠোঁটে। আর এদিকে এতক্ষণে মালকিনও তাদের দেখে ফেলেছিল। সকালের কর্মকাণ্ডের পর সিংকে চিনতে পেরে সে প্রচন্ড তাড়া করতে শুরু করে। এবার সিংকে দুজন শহর পার করে, গ্রাম পার করে, অনেক দূর দৌড়ানোর পর একটা সময় সিং মালকিনের পিছু ছাড়াতে সক্ষমই হয়, কিন্তু দুটো ছুরির আঘাত, তারপরে দুটো সাপের কামড়, যে কারণে তার শরীরের মধ্যে শুরু হয় এবার অসহ্য যন্ত্রণা। তাদের শহরের স্ট্রিট লাইটের উপরে যে ছোট্ট একটা জায়গা ছিল তার মধ্যে ঢুকেই সিং ব্যথায় যন্ত্রণায় যেন দেওয়ালের আশেপাশে প্রচন্ড মার মারতে শুরু করে। সিং মারামারিতে মোটেও এক্সপার্ট না, কিন্তু তারপরে আমরা দেখি তার প্রত্যেকটা হিট ওই লোহার বাক্সের গা যেন বেঁকে বেরিয়ে আসছিল। এরপর সিন চেঞ্জ হয়। ওদিকে সিং এর বন্ধু টেনশন করছে সিং এখন কোথায় হতে পারে, তাকে মালকিন মেরে ফেলেনি তো। কিন্তু হঠাৎ তার পেছনে সিংকে একদম সুস্থ শরীরে দেখে সে তাকে বলে, আমি বুঝতে পারি না তোমার আঘাত এত তাড়াতাড়ি কিভাবে ঠিক হয়ে যায়। কিন্তু সিং জানায়, আমি সে ব্যাপারে জানি না, কিন্তু এখন তো আমি ঠিক আছি, এখন চল তুই। ওদিকে আমরা আরো একবার এক্স গ্যাংকে দেখতে পাই। তারা দুজন কম্ফু মাস্টারকে হায়ার করে বস্তিতে থাকা ওই তিনজন কম্ফুতে এক্সপার্ট ওই লোকদের মারার জন্য। ওদিকে তিনজন কম্বো মাস্টারকে দেখতে পাই ওই দিন সন্ধ্যাবেলায় তারা একে অপরের থেকে বিদায় নিচ্ছে, কারণ তারা চায় না তাদের জন্য এখানে আরো লোক প্রবলেমে পড়ুক। যথারীতিভাবে তিনজন তিন দিকে রওনা হয়। যাওয়ার সময় পেছনে এক্স গ্যাংয়ের ঠিক করা সেই লোকটি চুপচাপ এসে বসে, আর সে এমন কিছু করে যে তার বিরুদ্ধে তিনজনের একজন লড়াই করত তার আগেই তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। আরো দুজন বেঁচে আছে, তাই এক্স গ্যাংয়ের ঠিক করা হয় লোক দুটো বাকি আর একজনের কাছে যায়, কিন্তু ভাগ্যবশত এ বুঝে যায় তার সামনে থাকা এই দুজনের মধ্যে কোনো বিশেষ ক্ষমতা আছে। তাদের এই কম্ফু স্টাইল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ তারা ফিজিক্যালি ভাবে লড়াই করতো না, তারা এক বিশেষ বাদ্যযন্ত্রের ব্যবহার করে সেটার সাউন্ডে একটা অদৃশ্য তরোয়ালের মতো ইউজ করতো। তাদের এই বাদ্যযন্ত্রের আওয়াজ এতটাই ইমপ্যাক্টফুল, তাদের ইচ্ছা অনুসার অপোনেন্টের উপর সেরকম ভাবে অ্যাটাক করতো। আর এই লোকটাকেও তারা পুরোপুরি মেরে ফেলতো তার আগেই সেখানে এই তিন বন্ধুর আর একজন চলে আসে, যার দক্ষতা ছিল ভালাতে। ভালা নিয়ে সে অদৃশ্য তরোয়ালের বিরুদ্ধে সে বেশ কিছুক্ষণ লড়াই করে, কিন্তু ওরাও কোনো অংশে কম না। তারা ধীরে ধীরে বাদ্যযন্ত্রের আওয়াজ যেন আরো তীক্ষ্ণ করতে শুরু করে।
বস্তির মধ্যে এত আওয়াজে সমস্ত লোক চুপ থাকলেও দোতলার একটা জানালা খুলে সেই মালকিন বারবার চেঁচিয়ে এদেরকে বলতে থাকে, তোদের মরণ হয় না কেন রাতের বেলা এরকম বাজনা শুরু করেছিস? কিন্তু তার স্বামী তাকে বারবার চুপ করিয়ে নেয় এই জন্যে কারণ সে জানে বাইরে যেটা হচ্ছে সেটা মোটেও স্বাভাবিক কিছু না। তাই এরা আবারও নিজেদের ফাইট শুরু করে। আর এভাবে বেশ কিছুক্ষণ ফাইট চলার পর সমস্ত অদৃশ্য তরোয়ালকে ডিফেন্ড করে নীরজ চোপড়া মানে এই ভালা এক্সপার্ট প্রায় তাদের সামনে পৌঁছে যায়। এমন সময় তারা তাদের বাদ্যযন্ত্র দাঁড় করিয়ে একটা খতরনাক আওয়াজের ব্যবহার করে, যাতে ওই ভালা এক্সপার্টের সমস্ত ভালা ভেঙে তার বডিতে অজস্র কাঠের সঙ্গে ছিটকে গিয়ে পড়ে পেছন। আর এবার দুজনকে মারার জন্য তাদের বাদ্যযন্ত্র থেকে এমন এক আওয়াজ ব্যবহার করে সেখান থেকে অজস্র তরোয়াল যেন হাওয়ার মধ্যে দিয়ে তাদেরকে মারতে এগিয়ে আসে। কিন্তু এতক্ষণ আওয়াজ সহ্য করে থাকলেও ওপর থেকে সেই মালকিন এত জোরে চেঁচায় যে সে চেঁচানোর সাথে সাথে সেই জানলা তো ভাঙেই ভাঙে, তার সাথে সাথে এদের সমস্ত অদৃশ্য সে তরোয়ালের ক্ষমতা যেন হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। এই আওয়াজ শোনা মাত্রই ওই দুই ভাই বুঝতে পারে এখানে আরো কম্পো মাস্টার লুকিয়ে আছে। তাই তারা এদের পেছনে সময় নষ্ট না করে সোজা দৌড়ে যায় সেই রুমের দিকে। আর সেখান থেকে মালকিনের হাজবেন্ড ইয়ানি এখানকার মালিককে ধরে আনে তাদের সঙ্গে। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে এখনো ঘুমিয়ে আছে। আর ওই অবস্থাতেই তার গায়ে একটা জোরদার ঘুষি মারলে সেটা স্লিপ করে গিয়ে লাগে তার ভাইয়ের গায়ে। আর দুজন মিলে একসাথে তাকে লাথি মারলে সে যেন হাওয়ার সঙ্গে নিজের শরীরকে মিলিয়ে আবারও ঠিকঠাক ভাবে নিজেকে মাটিতে পড়ার আগেই দাঁড় করিয়ে রাখতো। এদের আর বুঝতে বাকি থাকে না এটাই ওর স্পেশালিটি। এরা তাকে যতই মারুক ওর গায়ে এর কোনো ইম্প্যাক্ট পড়বে না। তাই এরা যাতে এক্সপার্ট সেই বাদ্যযন্ত্র দিয়েই তাকে মারার প্ল্যান করে। দু ভাই সে বাদ্যযন্ত্র নিজেদের কোলে নিয়ে নেয়। আর প্রথমবার এই বাদ্যযন্ত্র হাই টোনের সাথে এমন এক মিউজিক প্লে করে যেন হাওয়ার মধ্যে থেকে ডিমানরা তরোয়াল নিয়ে ছুটে তাদের দিকে আসতে শুরু করে। কিন্তু এতক্ষণে সে মালকিনও এখানে চলে এসেছিল। আর সে ওই ডিমানের সামনে দাঁড়িয়েই তার গলা থেকে এমন চিৎকার ছাড়ে যে আওয়াজে ওই ডিমানগুলোর শরীর যেন প্রথমে ছাল চামড়া ওঠে আর তারপর তাদের হাড়গোড়ো যেন ভেঙে হাওয়ার সঙ্গে মিশতে শুরু করে। শুধু তারাই না, ওই দুই ভাইয়ের বাদ্যযন্ত্র প্রথমে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয় আর তারপর তাদের জামা কাপড় ছিঁড়ে তারা ছিটকে গিয়ে পড়ে অনেক দূরে পেছনে দেওয়ালের কাছে। এদের আর বুঝতে বাকি থাকে না এই মালকিনের কাছে ছোটবেলা থেকে শোনা সেই হারিয়ে যাওয়া কম্পু টেকনিক, যেটা এতদিন তারা মনে করতে এটা হয়তো শুধু গল্পেই আছে। মালকিনের কাছে থাকা ওই বিশেষ ক্ষমতা আর টেকনিকের নাম সিংহের গর্জন। ওই বস্তির বাইরে থেকে একটা গাড়িতে বসে এক্স গ্যাংয়ের বস আর তার চামচা এই ফাইটের সমস্ত কিছুই দেখছিল। কিন্তু দু ভাইকে হেরে যেতে দেখে তারা এখান থেকে চলে যেত তার আগেই মালকিন আর তার স্বামী সে গাড়ির মধ্যে চলে আসে আর তাদেরকে ওয়ার্ন করে ভুল করেও যেন তারা এই বস্তির আশেপাশেও না আসে। তারা ভয়ে এখান থেকে চলে গেলেও বস্তির সেই তিনজন মহান ফাইটারের মধ্যে এখন আর একজন বেঁচে নেই আর বাকি দুজনেরই প্রাণ যায় যায় অবস্থা। এই অবস্থায় বস্তির সমস্ত লোক মালিক আর মালকিনকে বলতে থাকে, তোমরা যদি এতই ভালো ফাইটার হও তবে আগে কেন লড়নি ওদের সঙ্গে? তাহলে হয়তো আমাদের মধ্যে এরা আজ বেঁচে থাকতো। কিন্তু মালকিন দুঃখ প্রকাশ করে বলে, তোমাদের এটা বুঝতে হবে মারামারি কোনো সমস্যার সমাধান হতে পারে না, কারণ এই কম্পুর কারণেই আমরা আমাদের ছেলেকে হারিয়েছিলাম আর সেজন্য এখন আমরা কম্পু ছেড়ে নর্মাল মানুষের মতো জীবনযাপন করতে চাইছিলাম। একথা শুনে মৃত্যুসজ্জায় থাকা ওই দুজন লোকের মধ্যে একজন বলে, দেখো যেটা হয়ে গেছে সেটা বদলানো সম্ভব না, কিন্তু এখানে এতগুলো মানুষের জীবন এখন তোমাদের হাতে আর তোমাদের এই ক্ষমতার সাথে সাথে এটুকু রেসপন্সিবিলিটি তোমাদের নেওয়া উচিত। মৃত্যুসজ্জায় থাকা একটা লোকের মুখে এরকম রিকোয়েস্ট শুনে মালিক আর মালকিন এবার মনে মনে ডিসিশন নিয়ে নেয় এই ফাইটে তাদের জীবন চলে গেলেও যাক, কিন্তু এর শেষ তারা দেখেই ছাড়বে। সিন চেঞ্জ হয়। পরের দিন সকালে আমরা সিংকে আরো একবার দেখতে পাই। সে শর্টকাট উপায়ে টাকা তো কামাতে চায়, কিন্তু তাকে কেউ ভয় পায় না। আর ওই সময় ট্রামে করে কোথাও যাওয়ার সময় তার সামনে একটা চশমা পরা লোককে দেখে একজন সাদা লোককে যখন তার পরা চশমা নিয়ে মজা উড়াতে থাকে, ওই সাধারণ লোকটি আর নিজের রাগের উপর কন্ট্রোল করতে না পেরে সিংকে প্রচন্ড মারতে শুরু করে। সিং তার বন্ধুকে একটু সাহায্য করার জন্য বলে, কিন্তু সে তার মুখ একটু হিংস্র করে একটু কুকুরের মতো একটা ডাক দেয়, যে কারণে আবার দু বন্ধুকে এসে প্রচন্ড মারে। আর একটা সময় জোর করে তাদেরকে সে ট্রাম থেকে নামিয়ে দেয়। নামার পরেও সিং তার বন্ধুকে বলে, তুই তো জানিস আমি ওকে মারতে পারতাম, মারিনি কি জন্য জানিস তো? এই কথা শুনে তার বন্ধু কোনো উত্তর দেয় না, সে চুপ করেই থাকে। কিন্তু সিং তার বন্ধুকে একটা ঘুষি মেরে বলে, চুপ আছিস কি জন্য? তোর কি এরকম মনে হচ্ছে যে আমি ওকে মারতে পারতাম না? এরপর দুজনে রাস্তার পাশে একটা জায়গায় বসে আর সিং তার ছোটবেলার গল্প শোনায়। আমিও বুদ্ধ আস্তার কম্প শিখেছি। ছোট্টবেলায় চারিদিকে যখন অভাব অনাহার অত্যাচার চলছিল, সেই সময় আমার কাছে একটা স্ট্রেঞ্জার লোক এসে আমার হাত দেখে বলেছিল আমি এক বিশেষ কম্প
মাস্টার হব। আমি কোনো নর্মাল মানুষ না, কিন্তু তার জন্য তার কাছ থেকে একটা বই আমাকে কিনতে হবে। যেটা শোনার পর আমি আমার ঘর থেকে ঘটের সমস্ত টাকা বের করে তার হাতে দিয়ে দিই। টাকাগুলো গোছাচ্ছিলাম কারণ আমি বড় হয়ে ডক্টর বা ইঞ্জিনিয়ার হব। কিন্তু এখন ওই বইয়ের ছবি দেখে আমি প্রত্যেকদিন নিজে একাই ট্রেনিং করতে শুরু করি, যার মধ্যে একটা মুভি সবচেয়ে বেশি ছিল, যেটা হলো বুদ্ধ হস্ত, ইয়ানি বুদ্ধদেবের হাত। আমার মনে হচ্ছিল আমি সেটাতে মাস্টারি করে ফেলেছি, কারণ আমি যখন হাত দিয়ে গাছের দিকে হাত ছুঁড়ে মারতাম তখন গাছের সমস্ত পাতাগুলো নড়ে উঠত। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন খেলার মাঠে একটা ছোট্ট মেয়েকে অনেকগুলো ছেলে টর্চার করছে দেখে আমার কম্পু ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে যখন বাধা দিতে যাই, কিন্তু প্রত্যেকেই আমাকে ফেলে প্রচন্ড মারে আর সবাই আমার উপর প্রস্রাব করে চলে যায়। ওই ছোট্ট মেয়েটি তাদের কাছ থেকে একটা ললিপপ বাঁচানোর চেষ্টা করছিল, আর আমার জন্য ওরা তার কাছ থেকে ওটা নিতে পারেনি। তাই মেয়েটি খুশি হয়ে আমাকে যখন ওটা দিতে যায়, আমি ওটা ওর হাত থেকে সেদিন ফেলে আসলেও আমি এটা বুঝতে পারি এই পৃথিবীতে ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই, কারণ খারাপ মানুষরাই জীবনে উন্নতি করতে পারে। তারাই টাকা, অ্যাশ, আরাম সমস্ত কিছু ভোগ করে। চল, আমাদের কাছে চাকু আছে না, কিভাবে টাকা ইনকাম করতে হয় দেখাচ্ছি তোকে। তারা সামনে একটা ছোট্ট আইসক্রিমের দোকান দেখতে পায়, আর সেখানে থাকা মেয়েটিকে ছুরি দেখিয়ে বলে, বল তোর টাকা কোথায়, না হলে কিন্তু ছুরি দিয়ে তোকে মেরে ফেলবো। মেয়েটি একটা কথাও তাকে বলে না, সে চুপচাপ ওকে দেখতে থাকে। এতক্ষণে তার বন্ধু আইসক্রিমওয়ালির সমস্ত টাকা পেয়ে গিয়েছিল, তাই সেগুলো নিয়ে যখন সেখান থেকে পালাতে যায়, মেয়েটি তাকে ইশারা করে ডেকে একটা জিনিস দেখায়, একটা ভেঙে যাওয়া ললিপপ। এটা দেখা মাত্রই সিংহের আর বুঝতে বাকি থাকে না এটা সেই মেয়ে যাকে সে ছোটবেলা বাঁচিয়েছিল। আর এত পুরনো স্মৃতি তার মনে পড়ে তার নিজের উপরে ঘৃণা হয় এই কারণে, কারণ ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল একটা ভালো মানুষ হওয়ার। সে এখন কেন এরকম হয়ে গেছে, এই প্রশ্নটাই যেন সে নিজেকে বারবার নিজে করতে থাকে। আর এটা সহ্য করতে না পেরে সে ছুটতে পালিয়ে যায় রাস্তার অন্যদিকে। আর তার বন্ধু তাকে ফলো করলে বন্ধুর উপরে রাগ দেখিয়ে বলে, এই নে তোর ভাগের টাকা, আর আমার পিছু ছেড়ে দে, তুই গ্রামে গিয়ে চাষবাস কর, আমি চাই না তুই আমার সাথে থাক। এই বলে দুজন আলাদা হয়ে গেলেও সিং তার অতীতের কথা ভাবতে ভাবতে যখন রাস্তার একটা পাশে বসে পড়ে, তখনই সেখানে দুজন এক্স গ্যাংয়ের লোক এসে তাকে ধরে নিয়ে চলে যায়। কারণ এক্স গ্যাংয়ের লোক জানে সিং খুন করতে না পারলেও সে যে কোনো তালা ভাঙাতে বেশ এক্সপার্ট, তাই তাকে একটা পাগলাগারতের ম্যাপ দিয়ে সিকিউরিটির হাত থেকে বেঁচে সেখানকার একটা বিশেষ রুমের লক ভেঙে একজন লোককে ছাড়িয়ে আনার কাজ দেয়। কিন্তু সিং যখন সেখানে পৌঁছায় সে দেখতে পায় সেখানে অনেক সিকিউরিটি, তারপরেও সে লুকিয়ে চুরে সেই রুমের কাছে পৌঁছে যায় যেখানে সেই পাগলটা বন্দি। সিং এর একটু সন্দেহ হয় এই লোকটাকে নিয়ে কি কাজ। তারপরেও এক্স গ্যাংকে খুশি করার জন্য যেমনটা তাকে বলেছে ঠিক সে তেমনটাই করে। লোকটাকে দেখতে পাগলের মতো হলেও একটা সময় এর থেকে বেশি খুন হয়তো কেউই করেনি, তখন থেকেই লোকটির নাম দ্য বিস্ট। কিন্তু একটা সময় লোকটা মারামারি ছেড়ে নিজে থেকেই পাগলাগারদের লোকেদের হাতে ধরা দেয়। কিন্তু এক্স গ্যাংয়ের লিডার যেন তাকে দেখে বিশ্বাসই করতে পারে না যে পৃথিবীতে বেঁচে থাকা আজ পর্যন্ত সবচেয়ে খতরনাক ফাইটার এই বয়স্ক পাগল লোকটা। আর সেটাই চেক করার জন্য এক্স গ্যাংয়ের লোক যখন তাকে পাগল বলে প্রচন্ড মারে, বৃদ্ধ লোকটা তারপরেও হেসে হেসে বলে, তোর হাত তো একদম মেয়েদের মতো, আরো জোরে মার না, কেন জানি আমার কিছু ফিলই হচ্ছে না। লোকটির নাক দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপরেও মুখে একথা শুনে আর একটা লোক রেগে এবার তার মাথায় বন্দুক ধরে। কিন্তু সে বৃদ্ধ লোকটিকে কি গুলি করতো, বৃদ্ধ লোকটি নিজেই তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে এসে নিজের থেকে গুলি করে। বন্দুকের আওয়াজ শোনা মাত্রই সবাই কেঁপে উঠলেও সেকেন্ডের মধ্যে তারা দেখতে পায় বৃদ্ধ লোকটি তার নিজের আঙুল দিয়েই সে বন্দুকের গুলিটা ধরে বসেছে। আর হাসি মুখে গম্ভীর গলায় সে বলে, এই কুম্ফুর জগতে সেই মাস্টারি করে যে স্পিডকে কন্ট্রোল করতে শিখে যায়। তোমাদের কি মনে হয় আমি ওই পাগলাগারদ থেকে বেরোতে পারতাম না? আমার মনোরঞ্জন করার জন্য পৃথিবীতে কেউ বেঁচেই নেই, আর সে কারণেই আমি বোর হয়ে ওখানে ছিলাম। এটা শুনে এক্স গ্যাংয়ের লিডার বলে, আমি তোমার হয়ে সে কাজ করেছি। তোমার মনোরঞ্জনের জন্য দুজন এমন লোককে আমি খুঁজেছি যারা হয়তো তোমার সত্যিকারের প্রতিদ্বন্দ্বী। এটা শুনে বিস্ট খুশি তো হয়ই, আর একটা দেওয়ালের দিকে ফাঁকা জায়গায় বিরাট জোরে পা চালায়। আর সেটার স্পিড এতই বেশি ছিল যে পাশের দেওয়াল ভেঙে বাইরে যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে যায়। আর বিস্ট তাকে বলে, তোরা কি তাকে খুঁজবি? আসল মাস্টার তো তোদেরই মাঝখানে লুকিয়ে আছে। এটা বলেই সে দেওয়ালের ওদিকে গেলে আমরা দেখতে পাই সেই বস্তির মালিক আর মালকিন প্রতিশোধ নেওয়ার জন্য অলরেডি এখানে এসে বসে আছে। তারা তিনজনই একে অপরকে চুপ করে শান্ত হয়ে দেখলেও হঠাৎ এপাশ থেকে মালিক মালকিন তার উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু বিস্টের মুখে কোনো পরিবর্তন নেই, সে যেন এখনো রিল্যাক্সড। দুজন বদল বদল করে আলাদা আলাদা টেকনিকের ইউজ করতে থাকে, কিন্তু তারপরেও বিস্ট যেন সেগুলো খুব সহজেই ডিফেন্ড করছিল। দুজনেই বুঝতে পারে এর সঙ্গে পারা তো অসম্ভব। তাই মালকিন এবার তার দিকে এক বিরাট সিংহের হুঙ্কার ছাড়ে, কিন্তু বিস্ট তারপরেও ঠোঁটের কোণা একটু হেসে বলে, এই টেকনিকের মানুষ এখনো বেঁচে আছে। ওরা দুজনই এবার বুঝতে পারে একত্রিত হয়েও বিস্টকে হারানো অসম্ভব। তাই মালকিনের মাথায় একটা নতুন বুদ্ধি আসে। বিস্ট একাই দুজনকে প্রচন্ড মারছিল,
আর মার খেতে খেতেও মালকিন পাশেই থাকা একটা ঘন্টা মেরে মেরে সেটা ফাটানোর চেষ্টা করে। আর একটা সময় ঘন্টার উপরের অংশ যখন পুরোপুরি ভেঙে যায়, সেটাকে ইউজ করে তার গলার সেই শিঙের গর্জন আরো 10 গুণ জোরে বাজানোর জন্য। আর এটার পাওয়ার এতটাই ছিল যে এবার বিস্ট আর তার সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। ঘর, জানালা, কাঁচ সমস্ত কিছু ভেঙে ভেঙে যেন গুঁড়ো হয়ে যায় তার সামনে। বিস্ট এটা ভাবতেও পারেনি যে ঘন্টার মাধ্যমে এই টেকনিক ইউজ করা সম্ভব। বিস্ট নিজের পায়ে আবারও উঠে দাঁড়াতো তার আগেই মালকিন তার মাথার উপরে এসে সেই ঘন্টাটা আরো একবার ধরে। বিস্ট তাদেরকে থামতে বলে আর বলে, আমি হেরে গেছি, ক্ষমা করো আমাকে, আমি মানছি তোমরাই বেশি শক্তিশালী। এটা শুনে মালকিন যখন ঘন্টাটা ফেলে দেয়, সঙ্গে সঙ্গে বিস্ট তার পকেট থেকে দুটো ইউনিক অস্ত্র বের করে, যেটা দেখতে ফুলের মতো হলেও জিনিসটা পুরোপুরি লোহার। কিন্তু তার এই হঠাৎ অ্যাটাক মালিকার মালকিন ডিফেন্ড করতে পারে না। ওই দুটো ফুলই ঢুকিয়ে দেয় তাদের পেটে। তাদের প্রাণ যায় যাক, কিন্তু আজ এর শেষ দেখেই ছাড়বে। তাই ওই মরণ অবস্থাতেও তাকে সাপের মতো প্যাঁচ দিয়ে দুজনে ধরে ফেলে। তারা তিনজনই এমনভাবে আটকে ছিল যে একে অপরকে তারা কেউ কিছু করতে পারছিল না। তখন আড়াল থেকে এক্স গ্যাংয়ের লিডার বেরিয়ে এসে সিংকে দায়িত্ব দেয় একটা ভারী কিছু দিয়ে মেরে মালিক আর মালকিনকে এখানেই শেষ করে ফেলতে। লিডার কথাটা তার কানের গোড়ায় এত বারবার বলছিল যে সে কি করবে বুঝতে না পেরে সে প্রথমেই লিডারকে মারে, আর ওইখানে গিয়ে ওই ভারী কাঠটা দিয়ে সে বিশাল জোরে আঘাত করে বিস্টের মাথায়। বিস্ট রাগে ওই দুজনকে দূরে ছুঁড়ে ফেলে সিংয়ের হার্টের ওপর একটা বিরাট জোরে ঘুষি চালায়, যেটার ইম্প্যাক্ট এতটাই ছিল যে তার জামার পেছন দিয়ে যেন সেটা বেরিয়ে আসে। সিং সেই জায়গাতেই লুটিয়ে পড়ে। এতেও বিস্টের রাগ কমে না। সে সিংকে ওইখানে ফেলেই তার মাথায় প্রচন্ড জোরে জোরে ঘুষি মারতে থাকে। মারতে মারতে তার মাথা মাটির ভেতরেই ঢুকিয়ে দেয়। আর এরপর পেছন থেকে মালিক আর মালকিনের দিকে তাকালে সে দেখতে পায় তারা সেখানে নেই। আর ঘুরে যখন সিংয়ের দিকে তাকায়, সে বুঝতে পারে এই কয়েক সেকেন্ডের ভেতর ওই মালিক আর মালকিন সিংকে নিয়ে পালিয়েছে। মালিক আর মালকিন সিংকে দেখে বেশ অবাক হয়, কারণ ওই রকম কম্ফু মাস্টারের হাতে এত মার খাওয়ার পরেও সিংয়ের নিঃশ্বাস এখনো ভালোভাবে চলছিল। আর এখন সিংয়ের শরীরকে পুরোপুরিভাবে হিল হওয়ার জন্য তারা তাদের এক পৌরাণিক টেকনিক ব্যবহার করে পুরো বডিতে জড়িপুটি লাগিয়ে মামির মতো মুড়ে দেয় ফিতে দিয়ে। সিংয়ের শরীর যে স্পিডে ঠিক হচ্ছিল আর যেভাবে তার নিঃশ্বাস প্রশ্বাস চলছিল, মালকিন তার হাজব্যান্ডকে বলে, এই সেই মাস্টার না তো যে কোটিতে একবার আসে, যার মধ্যে কম্ফুর সমস্ত গুণ জন্ম থেকেই ভরপুর। আর ওদিকে এক্স গ্যাংয়ের লিডার এবার প্রচন্ড চেঁচাতে থাকে বিস্টের ওপর, তুমি কি পাগল না, তোমার মাথা খারাপ? এত মারার পরে ওদের যেতে কি জন্য দিলে? ওদের মারার জন্য তোমাকে এখানে এনেছি নাকি ওদের দেখার জন্য? এই কথা শুনে বিস্ট রাগে তাকে এত জোরে মারে যে তার মাথাটা ধরের সঙ্গে মিশে থাকলেও শরীরের যেন 3টে পাক দিয়ে ফেলে। আর এবার নিজেই একটা ভালো স্যুট বুট পরে এক্স গ্যাংয়ের যেন এক নতুন লিডারের জায়গা নেয়। আর কোনো এক শক্তি বলে সে সেন্স করতে করতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সিং আর মালিক আর মালকিন লুকিয়েছিল। বিস্টেরও আর বুঝতে বাকি থাকে না এখানে কিছু একটা তো বড়সড় চলছে। এক বিশাল রকম পাওয়ারের অনুভব সে করতে পারে। সে বুঝতে পারে আশেপাশেই কোনো বিরাট শক্তির মাস্টার এখানে লুকিয়ে আছে। আর ওদিকে সিং এটুকু সময়ে নিজেকে পুরোপুরি হিল করে তার মধ্যে যেন এক নতুন মানুষের জন্ম হয়েছে। সে মালিক আর মালকিনকে একটা চেয়ারে রেস্টের জন্য বসায় আর নিজে বেরিয়ে আসে ওই এক্স গ্যাংয়ের সমস্ত লোকেদের মধ্যে। প্রচন্ড শান্ত আর স্লো মুভমেন্টের সাথে তাদের প্রত্যেকটা কুড়ুলের অ্যাটাক সে ডজ করতে থাকে। এক্স গ্যাংয়ের লোকও বুঝতে পারে একে একা তো মারা সম্ভব না, তাই সবাই একসঙ্গে তার দিকে ছুটে আসে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সে এক এক করে সেখানে থাকা সমস্ত লোককে মেরে ফাইনালে চলে আসে বিস্টের সামনে। বিস্ট তার পুরো জীবনই লড়াই করে কাটিয়েছে, আর তার সামনে থাকা এই নতুন ছেলেটাকে নর্মাল একজন কম্ফু মাস্টার ভেবে ভুল করে। তার একটা দুটো মার ঠেকানোর সাথে সাথে সে বুঝতে পারে এর প্রত্যেকটা অ্যাটাক তার দ্বারা ঠেকানো মুশকিল হয়ে যাচ্ছে। তারপরেও সে বেশ কিছুক্ষণ সিংয়ের সঙ্গে লড়াই করলেও একটা সময় তাকে তার মেইন পাওয়ারে আসতেই হয়। সে তার এক নতুন টেকনিকের ইউজ করে, ফ্রক টেকনিক। সে ব্যাঙের মতো মাটিতে লুটিয়ে পড়ে আর নিজের গলাকে ফুলিয়ে প্রচন্ড স্পিডের সঙ্গে লাফ দিয়ে সিংকে মারার চেষ্টা করে। তার এই নতুন টেকনিকের স্পিড এতটাই বেশি ছিল যে সিংও তাকে ঠিকঠাক করে ট্র্যাক করতে পারছিল না যে এখন আসলে সে কোথায়। প্রচন্ড স্পিডের কারণে সিংয়ের গায়ে অ্যাটাক করতে না পারলেও সে ঘরের ব্যালকনি দেওয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে যেত। এতক্ষণে সিং বিস্টের প্রত্যেকটা মুভ ডজ করছিল, আর সে তারের সঙ্গে ঝুলে যখন সে ভাবে বিস্ট হয়তো সামনে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে বিস্ট তার স্পিডের ব্যবহার করে কখন নিচে চলে এসছে। আর এবার সে তার ফুল ফোর্স ইউজ করে নিচে থেকে প্রচন্ড জোরে জাম্প করে সিং এর উপর অ্যাটাক করে। আর এই ফোর্স এতটাই বেশি ছিল যে সিং মাটি থেকে প্রায় আকাশের দিকে 500 মিটার উপরে উঠে যায়। তারপরেও সে নিজেকে শান্ত করে আর একটা বাজ পাখির উপরে পা দিয়ে আরো একটু জাম্প করে নিজেকে কন্ট্রোল করে নিচে পড়ার সময় তার ছোটবেলার সেই বুধহস্ত কম্ফু টেকনিকের ব্যবহার করে। আকাশ থেকে সে যেন একটা মিডিয়ারের স্পিডে নামতে শুরু করে। তার এই বুদ্ধহস্ত কম্ফু টেকনিকে হাতের মাধ্যমে বায়ুতে এক এমন প্রেসারের ক্রিয়েট করে
যে নিচে থেকে বিস্ট জাম্প করার প্রচণ্ড চেষ্টা করলেও সে এক বিন্দু সে মাটি থেকে উঠতেও পারে না। আর ও সেখানে একটা বিরাট বড় হাতের ছাপে পুরো মাটি ভেঙে ভেতরের দিকে ঢুকে যায়। সিং তাকে পুরোপুরি মেরে ফেলতো তার আগেই বিস্ট চেঁচিয়ে বলে, থামো, আমি হেরে গেছি, আমি স্বীকার করছি। সিং হাওয়াতে নিজেকে কন্ট্রোল করে সেখানে দাঁড়ালে বিস্ট আবারও সেই শয়তানি প্রকোপের চেষ্টা করে। সেই লোহার তৈরি ফুল দিয়ে সিংকে অ্যাটাক করতে গেলে সিং তার সামনে আরও একবার বোধাস্ত কম্পু টেকনিকের ব্যবহার করে, যেটার প্রেশার এতটাই বেশি ছিল বিস্টের মুখের ওপর সেটা না ইউজ করলেও তার পাশ দিয়ে যেখানে সে হাত রাখে দূরে পুরো ঘরে সেখান থেকে একটা বড় হাতের ছাপে পুরোপুরি ভেঙে যায়। আর তার আর বুঝতে বাকি থাকে না সে শত চেষ্টা করলেও সিংকে হারাতে পারবে না। তাই সে কাঁদতে কাঁদতে বলে, মাস্টার, এটা কোন টেকনিক? সিং শান্ত গলায় তাকে বলে, তুমি চাইলে আমি তোমাকে শেখাতে পারি। এটা শোনার পর অহংকারে বিস্ট, যে এতদিন নিজের থেকে বড় কাউকে মনে করতো না, সে কাঁদতে কাঁদতে সিংকে তার মাস্টার মেনে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে। এরপর সিন চেঞ্জ হয় কয়েকদিন পরের ঘটনা আমরা দেখতে পাই, যেখানে সিং তার ছোটবেলার সেই মেয়েটার কাছে যায় যে তাকে ওই সময় থেকেই পছন্দ করত, কিন্তু মেয়েটা কথা বলতে পারে না, যে কারণে সিংকে সে মনের ভাষা প্রকাশ করে কোনোদিনও বলতে পারেনি। তারপরেও এখন সিং তার কাছে এসে তার এই ছোটবেলার ভালোবাসা মেনে নেয় আর মেয়েটিকে খুশি করার জন্য শহরের মধ্যে বড় করে একটা ক্যান্ডি স্টোর খোলে। দুজনকে এত খুশি দেখাচ্ছিল যেন তারা ছোটবেলা থেকে কোনোদিন আলাদাই হয়নি। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই পাগল লোকটিকে যে ছোটবেলায় সিংকেও একটা বই বিক্রি করেছিল। সেই লোকটা আরো একটা বাচ্চার সামনে এসে তার কাছে থাকা 5টা বই বিক্রি করার চেষ্টা করছে। তবে ওই বাচ্চাটা নেক্সট জেনারেশনের কম্পু মাস্টার কিনা সেটা কাহিনীতে না দেখালেও আমাদেরই বুঝে নিতে হবে, কারণ এর সঙ্গেই কাহিনীর পুরোপুরি শেষ হয়।